আজকের ঘটনাটি একটি গ্রামকেন্দ্রিক বাস্তবতার ছোঁয়া পাওয়া অজানা এক ঘটনা। এর সূত্রপাত অনেক আগের, মুক্তিযুদ্ধেরও বহু পূর্বে, আনুমানিক ১৯৪৮ থেকে ১৯৬০-এর মাঝামাঝি সময়ের কোনো এক পর্যায়ে। ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার অন্তর্গত এক প্রত্যন্ত, নীরব ও প্রকৃতির গভীর ছায়ায় ঘেরা গ্রামে। যদিও ঘটনার মূল সূত্রপাত সেই সময়ের অনেক আগেই, তবুও আমি ঘটনাটিকে বিশেষভাবে তুলে ধরছি মুক্তিযুদ্ধকালীন সময় থেকে, যখন দেশ এক ভিন্ন বাস্তবতা ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমারই এক ঘনিষ্ঠ ভাইয়ের কাছ থেকে। তিনি যেভাবে ঘটনাটি আমাকে বর্ণনা করেছিলেন, ঠিক সেই একই অনুভূতি, সেই একই ভাষা ও আবেগকে ধারণ করেই আজকের এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। যুদ্ধ তখন শুরু হয়নি, চারিদিকে চলছে স্বাধীনতার চেতনায় মত্ত হয়ে চলার খেলা। আমাদের গ্রামটি ছিল বন জঙ্গলে ঘেরা সবুজ একটি গ্রাম, যে কেউ দেখলেই যেন এর নয়ন অভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে নিজের প্রশান্তি খুঁজে পেত। গ্রামটি শহরাঞ্চল থেকে বেশ ভালোই দূরে ছিল। তখনকার যাতায়াত ব্যবস্থাও তেমন একটা উন্নত ছিল না, তাই বাইরে থেকে আমাদের গ্রামে মানুষের আনাগোনা তেমন ছিল না। গ্রামের মোট জনসংখ্যাও ছিল বেশ কম। মূলত কৃষিকাজ, মাছ ধরা, গবাদি পশুপালনই ছিল এখানকার মানুষের মূল পেশা। আমাদের গ্রাম ঘেঁষে বয়ে চলেছে খলস্রোতা এক নদী। নদীর ধারে কিছু দূর পর ছিল প্রকাণ্ড ৩টি বটগাছ, আর সামান্য দূরে ছিল বিশাল এক বড় আম গাছ। এখানেই মূলত গ্রামের জেলেরা প্রতিদিন মাছ ধরার কাজে নিয়োজিত থাকত। তাদের মধ্য থেকেই ৭ জন ঘনিষ্ঠ বন্ধু এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত। দিনকে দিন তারা হয়ে উঠেছিল একে অপরের ছায়া সঙ্গী। সবসময় একসাথে নদীতে যেত, জাল ফেলত, আবার একসাথেই ফিরত। কোনোদিন নদী তাদেরকে বেশি দিত, কোনোদিন কম। এভাবেই প্রকৃতির ওঠানামার সাথে তাল মিলিয়ে তাদের জীবন খুব সাধারণভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু একসময় নদীর বিভিন্ন অংশে মাছ ধরতে গিয়ে তারা এমন এক রহস্যময় জায়গার সন্ধান পায়, যা তাদের জীবনের মোড়ই বদলে দেয়। একাধিক জ্যোৎস্না রাতে তারা লক্ষ্য করতে থাকে নদীর একটি নির্দিষ্ট অংশে চাঁদের আলো অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে একটি গোলাকার আকারে পানির উপর পড়ছে। সেই আলো যেন ঠিক প্রকৃতির স্বাভাবিক নয়, বরং কারো ইচ্ছাকৃতভাবে সাজানো এক অপার্থিব দৃশ্য। আর সেই আলোর নিচে পানির গভীরে দেখা যেত বিশাল বিশাল মাছের অস্বাভাবিক বিচরণ, যেন নদীর নিচে কোনো অজানা জগৎ জেগে উঠেছে। প্রথম কয়েক রাত তারা বিষয়টি দূর থেকেই পর্যবেক্ষণ করে, ভয়ে সেখানে যাবার সাহস পায়নি। কিন্তু প্রতিটি পূর্ণিমার রাতেই একই দৃশ্য তাদের চোখে ধরা পড়তে থাকে। একই গোলাকার আলো, একই অস্বাভাবিক মাছের চলাফেরা। ধীরে ধীরে ভয় কেটে গিয়ে তাদের মনে জন্ম নেয় এক ধরনের কৌতূহল আর লোভ মিশ্রিত সাহস। অবশেষে এক রাতে তারা সিদ্ধান্ত নেয়, এবার তারা নিজের চোখে পরীক্ষা করবে সেই রহস্যময় স্থানটি। রাতের বেলা ৭ বন্ধু একসাথে বের হয়ে নদীর সেই অংশের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে তারা মনে কিছুটা ভয় নিয়েই জাল ফেলা শুরু করে। জাল ফেলে কিছুটা সময় ভালো মাছ পাওয়ার আশায় বুক বেঁধে অপেক্ষা করতে থাকে। জাল তোলার সময় হলে ৭ জন মিলেই জাল তুলতে শুরু করে, কিন্তু জাল তুলতে তাদের বেশ বেগ পোহাতে হলো। অনেক কষ্টে জোর লাগিয়ে জাল তোলার পর তারা অবাক হয়ে একে অপরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হঠাৎই তাদের মধ্যে একজন বলে ওঠে, আল্লাহ, এতদিনে আমাদের মুখ তুলে তাকিয়েছে। দেখ ভাই, কত মাছ! জীবনে একসাথে এত বড় বড় মাছ কোনো দিন দেখিনি। এগুলো মাছ না রে ভাই, এগুলো আমাদের মুখের হাসি। তারা প্রত্যেকেই একে অপরের দিকে তাকিয়ে জীবনের সব থেকে প্রশান্তির হাসিটা হাসে সেদিন। এক একজনের হাসি যেন গাল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। জেলে হলেও তাদের মধ্যে লোভ লালসা খুব একটা ছিল না, তাই যতটুকু মাছ তারা সেদিন পেয়েছিল সেসব নিয়েই বাজারে চলে যায় মাছ বিক্রির উদ্দেশ্যে। বড় বড় নদীর রুই, কাতলা, চিতল, আইড় এসব মাছ নিয়ে বাজারের একটি দোকানে সাজিয়ে বসে। টাটকা জাতা মাছগুলো খুব দ্রুত বিক্রিও হয়ে যায়। মনের খুশিতে ৭ বন্ধু বাসায় ফিরে আসে। আজ তাদের রোজগার আয়ের তুলনায় প্রায় ৫-৬ গুণ বেশি আয় হয়েছে। প্রত্যেকেই বাড়ি ফিরে আসার সময় বউ বাচ্চাদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে এসেছে।
বাড়ি ফিরে রাতের খাবার শেষ করে ক্লান্ত শরীরটাকে বিছানায় এড়িয়ে দিয়ে প্রশান্তির এক ঘুম উপভোগ করে প্রত্যেকেই। সকালে ঘুম থেকে উঠে তারা একে অপরের সাথে দেখা করে আর বাড়তি রোজগারের টাকা থেকে কিছু টাকা ব্যবহার করে চাল ডাল সহ প্রয়োজনীয় বাজার সদাই করতে বাজারে চলে যায়। বাজারে গিয়ে তারা অদ্ভুত এক প্রশ্নের সম্মুখীন হয়। কিছু মানুষ তাদেরকে দেখে জিজ্ঞেস করে, এই যে ও জেলে ভাইয়েরা, গতকাল মাছগুলো কোথা থেকে ধরেছিলি বলতো? এরকম মাছ তো আগে কখনো বাপের জন্মে খাইনি, অনেক স্বাদ ছিল মাছের। কিন্তু একজন ক্রেতার কথা শেষ হতে না হতেই আরেকজন এসে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে বলে, কি মাছ বিক্রি করলি তোরা? একটা মাছ মুখে দিতে পারলাম না। রান্না করার পর তরকারিতে মাছ কেন? মাছের কাঁটাও খুঁজে পেলাম না। এটা কেমন মাছ? লোক ঠকানোর নতুন ধান্দা বের করেছিস? দ্বিতীয় ক্রেতার কথা শেষ হতে না হতেই প্রথম ক্রেতা বলে ওঠেন, দুইটা মাছ কেটে রান্না করা হলেও তরকারিতে মাছ পেয়েছি মনে হয় একটা। মাছের মাথা আর লিজ ছিল একটা করি। এর কারণ জানতেই তোদেরকে দাঁড় করিয়েছি। নিজের মনের ভুল ভেবেই নিতাম যদি না এই ভাইজানের কথা না শুনতাম। এইসব শুনে জেলেরা বেশ আতঙ্কিত হয়ে পড়ে, কেননা গতকাল অনেক মাছ তারা বিক্রি করেছে। সেই ছোটবেলা থেকেই বাপদাদার সাথে মাছ ধরে বাজারে বিক্রি করে আসছে তারা। কখনোই এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি। কিন্তু ক্রেতারা যা বলছে তা কি আদৌ বিশ্বাসযোগ্য কোনো কথা? ক্রেতাদের তোপের মুখে কিছু টাকা ফেরত দিয়ে তারা সামান্য বাজার করেই বাড়ি ফিরে আসে। রাতে তারা আবার সেখানেই মাছ ধরতে চলে যায়। আজ জাল ফেলে যেন গতকালের চেয়েও বেশি মাছ পায় তারা। কিন্তু আজ মাছ ধরে কেন যেন তারা খুব একটা খুশি হতে পারছে না। সকালের ঘটনাটি সারা দিন ক্রমাগত তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ভয়ে ভয়ে মাছগুলো নিয়ে তারা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে গিয়ে তারা মিশ্র মতামতের সম্মুখীন হয়। গতকাল যারা মাছ কিনেছে তাদের কেউ কেউ মাছের বেশ প্রশংসা করছে, আবার কেউ কেউ নিন্দে। যারা গতকাল কেনা মাছের প্রশংসা করছে তারা আজও থলি ভর্তি করে মাছ নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ তাদেরকে গালমন্দ করেই যাচ্ছে। এভাবেই আজও সব মাছ বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে বাসায় ফিরে আসে তারা। রাতে তেমন একটা ভালো ঘুম হলো না। সকালে ঘুম থেকে উঠে 7 জন মিলে বাজারে গেল গতকাল বিক্রি হওয়া মাছ নিয়ে কোনো কথা হচ্ছে কিনা তা জানার জন্য। আজ বাজারে অনেকেই তাদের উপর প্রসন্ন। যারা গতকাল মাছ কিনেছে সবাই খুশি। আজ কোনো খারাপ মন্তব্যের সম্মুখীন হতে হয়নি তাদের। মনে যেন খুশির জোয়ার আসতে শুরু করে তাদের। খুশি মনে বাসায় ফিরে এসে রাতের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই মাছ ধরে বিক্রি করতে করতে তাদের দিন ফেরে। প্রায় 3 মাসের মতো পেরিয়ে যায়। প্রতিনিয়ত এইভাবে সুস্বাদু মাছ বিক্রি করতে করতে তাদের আর্থিক অবস্থা একেবারে পাল্টে যায়। কিন্তু তবুও তারা অন্য কোনো পেশায় মনোনিবেশ করেনি। এদিকে দেশ স্বাধীন হবে এমন খবর শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ করেই পুরনো সেই সমস্যাটি আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। হঠাৎ করেই বেশ কয়েকদিন যাবৎ যারাই তাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে প্রত্যেকেই জানাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে না তরকারিতে। মাছ কোটা বাছার পর টুকরো করে তরকারিতে দেওয়ার পর পর্যন্ত সব ঠিক থাকে, কিন্তু রান্না হবার পর তরকারিতে মাছের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। এছাড়াও ছোট মাছ রান্না করলে সেগুলো একইভাবে উধাও হয়ে যায়। গ্রামের মোড়ল এসব জানার পর 7 জন জেলেকে ডেকে পাঠায় এসবের কারণ জানার জন্য। সবাই ভাবতে শুরু করে, এই 7 জন জেলে হয়তো জাদু টোনা করে, যার মাধ্যমে এত এত মাছ বিক্রি করতে সক্ষম হচ্ছে। জেলেদেরকে মোড়ল সাহেবের বাড়িতে হাজির করা হয়। মোড়ল সাহেব তাদেরকে কোনো রকমের বকাঝকা না করে এসব কেন হচ্ছে তা জিজ্ঞেস করেন। বেচারা জেলেরা ভয়ে কান্নাকাটি শুরু করে। হুজুর, বিশ্বাস করেন, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, এসবের কোনো কারণ আমরা জানি না। আমরা মাছ ধরি আর বিক্রি করি, কিন্তু এসব কেন হচ্ছে আমরা জানি না। আর আমরা কোনো জাদুটোনাও করিনি। আমরা সৎ পথে ব্যবসা করি, আল্লাহকে ডরাই। উপরে আল্লাহ আছে, সবই দেখেন আল্লাহ। আমরা কোনো অন্যায় করিনি, আমাদেরকে ছেড়ে দেন। জেলের কথা শুনে মোড়ল জিজ্ঞাসা করেন, আচ্ছা, তোমরা যে মাছ ধরো তা কি কখনো নিজেরা রান্না করে দেখেছো, নাকি সব মাছ বিক্রি করে দাও? উত্তরে জেলেরা জানায় তারা সব মাছই বিক্রি করে দেয়, নিজেদের খাবার জন্য কোনো মাছ রাখে না। এটিই তাদের একমাত্র জীবিকা। জেলেদের কথা শুনে মোড়ল সাহেব বলেন, আজ রাতে মাছ ধরি শুধুমাত্র 7টি বড় মাছ যেন তারা বিক্রি না করে নিজের বাড়িতে নিয়ে যেয়ে রান্না করে খায়। যদি কোনো সমস্যা না হয় তাহলে ঠিক আছে, আর সমস্যা হলে এর কারণ জানার প্রয়োজনীয়তা আবশ্যক।
জেলেরা মোড়ল সাহেবের কথা শুনে সেখান থেকে চলে আসে আর রাতের জন্য অপেক্ষা করতে থাকে। সেদিন রাতে তারা মাছ ধরে 7টি বড় বড় মাছ নিজেদের খাবার জন্য নিয়ে আসে। তারা কেটে বিছে রান্না করার পর তাদের পরিবারের প্রত্যেকেই সেগুলো স্বাভাবিকভাবেই খেতে পেরেছিল। পরদিন সকালে মোড়ল সাহেবকে গিয়ে তারা সব জানায় এবং প্রমাণস্বরূপ মাছের 7টি মাথা আর কিছু কাঁটা নিয়ে আসে। মোড়ল কিছুক্ষণ চুপ থেকে তাদের জিজ্ঞাসা করেন, আচ্ছা বলো তো, তোরা কোত্থেকে মাছ ধরিস? তোরা তো প্রতিদিন মাছ বিক্রি করিস। কিন্তু প্রতিদিন এত বড় বড় আর এত বেশি মাছ তোদের কাছে থাকে না, কারণ কি? উত্তরে জেলেরা বলে, প্রতি পূর্ণিমা রাতে তারা নদীর মাঝ বরাবর এক জায়গা থেকে মাছ ধরে। সেখানে শুধুমাত্র পূর্ণিমা রাতে একটি বিশাল জায়গা জুড়ে আলো ছড়িয়ে পড়ে। শুধুমাত্র সেই পূর্ণিমা রাতেই বিশাল আকৃতির মাছগুলো পাওয়া যায়। তাদের কথা শুনে মোড়ল সাহেব মনে মনে ভাবেন, জেলেরা হয়তো সত্যি কথাই বলছে, এখানে তাদের কোনো দোষ নেই। নিশ্চিত হবার জন্য মোড়ল সাহেব ওনার তরফ থেকে একজন লোক পাঠিয়েছিলেন শেষ যেদিন জেলেরা মাছ ধরতে গিয়েছিল সেদিন। মোড়ল সাহেব জেলেদের চলে যেতে বলেন আর মনে মনে জেলেদের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকেন। তিনি পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করার জন্য মনস্থির করেন। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে যায়। একদিন সন্ধ্যায় মোড়ল সাহেব লক্ষ্য করেন আকাশে পূর্ণিমার চাঁদ ঝলঝল করছে। সেদিন রাতেই তিনি জেলেদের ডেকে পাঠান। জেলেরা মোড়ল সাহেবের তলব পেয়ে চলে আসে তার বাসায়। মোড়ল সাহেব জেলেদের ডেকে বলেন, আজ তোরা মাছ ধরবি। যে জায়গা থেকে ওই মাছগুলো ধরতে বলেছিলি সেখান থেকেই ধরবি। আজ আমিও তোদের সাথে যাব। মাছ যতগুলোই জালে উঠুক না কেন, আমরা 8 জন 8 প্রকারের শুধুমাত্র 8টি মাছই নিজেদের বাড়িতে এনে আজ রান্না করে দেখব কোনো সমস্যা হয় কিনা। সবারই সমস্যা নাও হতে পারে, কিন্তু একজনেরও যদি সমস্যা হয় তাহলে কি করা যায় তা নিয়ে ভাবব। তোরা বাড়ি যা, তোদের জাল পাতিল যা যা প্রয়োজন সব নিয়ে আবার আমার বাড়িতে আয়। এরপর একসাথে বের হব। জলদি যা। মোড়লের কথা শুনে জেলেরা বাড়িতে চলে যায় প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য। জিনিসপত্র নিয়ে মোড়লের কথা মতো আবার চলে যায় মোড়লের বাড়িতে। সেখানে গিয়ে তারা দেখতে পায় মোড়ল তাদের সাথে যাবার জন্য তৈরি হয়েই বসে আছেন। নদীর কাছাকাছি আসার পর তারা 8 জনই নৌকায় করে নদীর সেই জায়গায় চলে যায়। মোড়ল সাহেব সেখানে গিয়ে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গায় শুধু গোলাকারভাবে চাঁদের আলো ঠিকরে পড়ছে। জেলেরা এসব দেখে অভ্যস্ত ছিল জন্য তারা কোনো প্রকার বিলম্ব না করে মাছ ধরতে শুরু করে। জাল ফেলার পর বরাবরের মতোই অপেক্ষা করে জাল তোলা হয়। আজও জালে ধরা পড়েছে অনেক মাছ, ছোট বড় মিলিয়েই। সব মাছের মধ্যে থেকে মোড়ল সাহেব 8টি মাছ নির্বাচন করে দেন 8 জনের জন্য। মাছ নিয়ে তারা বাড়ি ফিরে আসে। মোড়ল সাহেব বাড়ি ফিরে এসে মাছ কেটে বেছে রান্না করার পর দেখেন মাছ তরকারির কড়াই নেই। সম্পূর্ণ তরকারি অন্য পাত্রে ঢেলে দিয়েও মাছের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। সকালে জেলেরা আসে মোড়লের বাড়িতে। তাদের 4 জনের সাথে একই ঘটনা ঘটেছে, কিন্তু বাকি 3 জন মাছ খেতে পেরেছিল ঠিকই। এমন অবস্থায় মোড়ল সাহেব গ্রামের ইমামের শরণাপন্ন হন। ইমাম সাহেবকে সেদিন রাতের সব ঘটনা খুলে বলা হয়। ইমাম সাহেব সব শুনে বলেন, হতে পারে এটা কোনো জিন ঘটিত সমস্যা। আমি এখনই সঠিক বলতে পারছি না, তবে আমি সাবধান করে দিচ্ছি ওই জায়গা থেকে আর মাছ না ধরতে। সব শুনে মনে হচ্ছে একটা সমস্যা ওই জায়গায় অবশ্যই আছে। ওই জায়গার আশপাশ থেকেও মাছ ধরা ঠিক হবে না। অন্য কোথাও থেকে মাছ ধরে দেখা যাক সমস্যা হয় কিনা। সমস্যা হলে পরে কি করা যায় তা ভাবা যাবে। আর যদি সমস্যা না হয় তবে এই বিষয় নিয়ে আর বেশি এগোনো ঠিক হবে না। ইমাম সাহেবের কথা শুনে জেলেরা অন্য জায়গায় মাছ ধরতে শুরু করে। দেখতে দেখতে 4-5টি পূর্ণিমা অতিক্রম করে। সব একেবারেই স্বাভাবিক, আগের মতো কোনো সমস্যা হচ্ছে না আর। এই সমস্যা থেকে যেন গ্রামবাসী অবশেষে পরিত্রাণ পেয়ে গেল। কিন্তু গ্রামবাসী পরিত্রাণ পেলেও জেলেরা কি আসলেই পরিত্রাণ পেয়েছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। বেশ কিছুদিন এভাবে চলার পর জেলেদের মধ্যে কেউ কেউ অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। তারা দেখে স্বপ্নে কেউ একজন গম্ভীরভাবে অন্ধকারের ভেতর থেকে বলছে, মাছ ধরবি না? ধরতেই হবে। মাছ ধরা বন্ধ করা যাবে না। মাছ ধরা বন্ধ করলে
তোদের জীবনের প্রদীপও নাকি বন্ধ হয়ে যাবে, সাথে তাদের পরিবারেরও। আগামী পূর্ণিমা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়, বাঁচতে চাইলে মাছ ধরতে হবে। এবং তারা আরও বলে, এভাবে চললে গোলা ভরা ধান, মহামূল্যবান রত্ন রাতারাতি ভাগ্য পাল্টে যাবে। তারা ভালো থাকতে চায় নিশ্চয়ই। যে 4 জন জেলের বাসায় রান্না হওয়া তরকারি থেকে সেদিন মাছ উধাও হয়ে গিয়েছিল, সেই 4 জনই এই স্বপ্ন দেখতে শুরু করে। তারা একে অপরের সাথে এই ব্যাপারটি শেয়ার করলে বাকি 3 জন হেসে সব উড়িয়ে দেয় আর ভাবে এরা 4 জন হয়তোবা তাদেরকে ভয় দেখানোর জন্যই সব বলছে। কিন্তু না, পরদিন রাতে বাকি 3 জনও একই স্বপ্ন দেখে। এবার স্বপ্নে তাদেরকে একই ব্যাপারে অন্য কারো সাথে কথা বলতে কড়াভাবে নিষেধ করে দেয়া হয়। সবাই স্বপ্নটি দেখার পর বুঝতে পারেন এটি আসলেই নিছক কোনো স্বপ্ন না, এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। কিন্তু কারণ যাই থাকুক না কেন, নিজেদের পরিবার পরিজনের সুরক্ষার জন্য তারা স্বপ্নাদেশ মানতে বাধ্য হয়। তারা পুনরায় স্বপ্ন দেখে এবং স্বপ্নে পাওয়া আদেশ অনুযায়ী কাজ করতে রাজি হয়। সেদিন সকালে তারা ঘুম থেকে উঠে তাদের উঠোনে দেখে বিশাল গোলা, যা ধানে একেবারে পরিপূর্ণ। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে মহামূল্যবান স্বর্ণালঙ্কার। এসব দেখে তারা খুশিতে যেন আত্মহারা হয়ে যায় আর জিনের কথা মতো কাজ করতে বেশি আগ্রহী হয়ে যায়। আসলে লোভ একবার ধরলে সহজে ছাড়ে না, এক্ষেত্রেও তাই হয়েছে। এবং এই লোভের ফলস্বরূপ কোনো এক পূর্ণিমা রাতে সেখান থেকে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে তারা। টানা 1 মাসের মতো সময়ে সেখান থেকে তারা বাধ্য হয়েই মাছ ধরে। কিন্তু সেখান থেকে ধরা মাছ তারা বাজারে বিক্রি করেনি, কারণ বাজারে এই মাছ বিক্রি হলে সমস্যা আবার দেখা দেবে এবং সবাই তাদের নিষিদ্ধ স্থান থেকে মাছ ধরার ব্যাপারে জেনে যাবে। তাই তারা সেখান থেকে মাছ ধরার পাশাপাশি অন্য একটি স্থান থেকেও মাছ ধরতে শুরু করে, যা তারা বাজারে বিক্রি করত। এভাবে সব ঠিকভাবেই চলছিল। হঠাৎ একদিন তারা আবার স্বপ্নে সেই অবয়বকে দেখে। এবার সে অবয়ব অন্ধকারাচ্ছন্ন দেখালেও আগের থেকে কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছিল। জেলেরা যেখানে মাছ ধরত তার পাড়ে ছিল একটা বিশাল বড় আম গাছ। সেই আম গাছের ধারে কেউ একজন একটি কালো সিংহাসনে রাজার মতন বসে আছে, তার হাতে একটি প্রকাণ্ড লাঠি। সে স্বপ্নে তাদেরকে একটি করে আদেশ দেয়, যা পালন করতে তারা বাধ্য, অন্যথা জীবনের ঝুঁকি আছে। ঝুঁকিটা শুধুমাত্র তাদের জীবনের নয়, তাদের পরিবারেরও। তারা সকলেই এই স্বপ্ন দেখে বুঝতে পারে অবশ্যই কেউ একজন তাদেরকে এমন একটি স্বপ্ন দেখিয়েছে। তারা ভয়ে ভয়ে পরের দিন চলে যায় নির্ধারিত স্থানে মাছ ধরার জন্য। মাছ ধরতে গিয়ে তারা দেখে তাদের দেখা স্বপ্নের মতোই কেউ একজন একটি কালো সিংহাসনে বসে আছে, যা হাতে প্রকাণ্ড এক লাঠি। সে হাতের ইশারায় নদীর ধারে থাকা 3টি বটগাছ দেখিয়ে বলে, এই বটগাছ 3টি দেখেছ? এই 3টি গাছ তোমাদের কাটতে হবে। এই গাছ কাটার জন্যই তোমাদেরকে ডেকেছি। যত দ্রুত সম্ভব এই গাছ তোমাদেরকে কাটতে হবে। প্রস্তুত থাকো, আগামী পূর্ণিমায় আমি আবার আসব। এই বলে অবয়বটি মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন ঘটনাটি এবার কোন দিকে মোড় নিচ্ছে? হয়তোবা এই গাছ 3টির কোনো একটি ইতিহাস রয়েছে। কি হতে পারে এই ইতিহাস? চলুন জেনে আসা যাক। এই 3টি বটগাছ এখানে কিভাবে এসেছে, কোত্থেকে এসেছে তা অনেকেরই অজানা। শুধুমাত্র গ্রামের কিছু মুরব্বী ব্যক্তিবর্গ এই ব্যাপারটি সম্পর্কে জানেন। 1950-60-এর দশকে এই গ্রামে একটি ঘটনা ঘটে। ঘটনাটি বলার আগে ঘটনাটির কারণ জানাটা জরুরি। আপনারা অনেকেই হয়তো জানেন, জিন মানুষের মতোই একটি জাতি। জিন জাতিরা সামাজিকভাবে বসবাস করে। তাদের সমাজেও মতবিরোধ, মতামতের ভিন্নতা থাকে। তাদের জের ধরেই মানুষের মতো জিন জাতিও সমাজ থেকে মাঝে মাঝে বিতাড়িত হয়। ঠিক তেমনই এক জিনের পরিবারকে তাদের সমাজ থেকে বিতাড়িত করে দেয়া হয় এবং তাদের বাসস্থান খোঁজার উদ্দেশ্যে তারা একটি গ্রামে এসে পৌঁছায়। এই পরিবারে ছিল বাবা ও 3 সন্তান। অনেক দূর ভ্রমণ করার কারণে 3 সন্তান বেশ ক্লান্ত হয়ে পড়েন। সন্তানদের ক্লান্তি দেখে বাবা মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতেন। গ্রামের শেষ প্রান্তের একটি কুঁড়ে ঘরের মতো ছোট্ট একটি ঘরের কাছে তারা হাঁক দিতে শুরু করেন। ঘরের বউ বের হয়ে আসেন, তার হাতে শাঁখা আর সিঁথিতে সিঁদুর, অর্থাৎ হিন্দু পরিবারের ঘরণী। তিনি বেরিয়ে এলেন। জিনদের পিতা
তার কাছে সাহায্য স্বরূপ 3 গ্লাস পানি প্রার্থনা করেন। হিন্দু গৃহবধূ ঘরে গিয়ে নিজের স্বামীকে বলেন। বাড়ির বাইরে 4 জন পুরুষ দাঁড়িয়ে, তারা বেশ লম্বা এবং মুখ কালো এবং মুখ ঢাকা, জোব্বা পরিধান করা, পানি চেয়ে দাঁড়িয়ে আছে, আপনি একটু দেখবেন। স্ত্রীর কথা শুনে স্বামীর মুখ এক অজানা কারণে উজ্জ্বল হয়ে যায়। সে দ্রুত ঘর থেকে বাইরে বের হয়ে আসে এবং ঘরের চারপাশে কিছু একটা গুঁড়ো ছিটিয়ে 4 জন জিনকে আটকে ফেলে। আসলে সেই গৃহবধূর স্বামী অন্য কেউ নন, ছিলেন এক দুর্ধর্ষ তান্ত্রিক। সে বহু বছর যাবৎ এমন জিন খুঁজে চলেছিল যাদেরকে বশ করে সে অগাধ ক্ষমতার অধিকারী হতে পারে। কিন্তু সে পরক্ষণেই বুঝতে পারে জিনের ক্ষমতা এবং শক্তিকে তাচ্ছিল্য করে বিষ ভুল করেছে সে। 4 জনকে বন্দী করার পর বাবা জিন তার ক্ষমতা প্রয়োগ করেন এবং বৃত্তাকারভাবে ছড়ানো সেই গরুগুলোতে আগুন ধরে যায়। তান্ত্রিকের ঘরের চারপাশে আগুনের গোলায় পরিণত হয়। এভাবেই নিজের সন্তানদের নিয়ে বাবা জিন গ্রাম থেকে চলে যাবার সিদ্ধান্ত নেন, কিন্তু যেতে পারেন না। তান্ত্রিক তার ক্ষমতা প্রয়োগ করে সেই রাস্তাটি বন্ধ করে দিয়েছিল। তাই বাবা জিন তার সন্তানকে এই গ্রামে থাকার নির্দেশ দেন। বাবাজিনের অসীম ক্ষমতার জন্য তিনি গ্রাম থেকে বের হতে সক্ষম হন। তিনি যাবার আগে সন্তানদের বলেন, তোমরা 3 জন এই গ্রামেই থাকবে। এই তান্ত্রিক এই গ্রামের অনেক বড় ক্ষতি করার চেষ্টা করবে, তোমরা গ্রামবাসীকে রক্ষা করবে। আমি 3টি বীজ নদীর ধারে রেখে যাচ্ছি, এগুলো বটগাছের বীজ। এই বীজ থেকে 3 মাসের মধ্যেই বটগাছ বের হয়ে বড় হয়ে যাবে। এই গাছ হবে তোমাদের আবাসস্থল, আমি তোমাদেরকে নিতে আসব। এই কথা বলে জিন নদীর ধারে 3টি বীজ বপন করে এবং এই 3টি বীজ থেকে জন্ম নেওয়া গাছে ছিল 3টি বটগাছ, যা কাটার জন্য এই 7 জন জেলেকে আদেশ করা হয়েছে। কিন্তু কেন এই বটগাছ কাটার আদেশ দেওয়া হলো? কী বা এই আদেশ দিচ্ছে? আর জিনদের এই কথোপকথনই বা কিভাবে জানা গেল? সুপ্রিয় শ্রোতা, এসব জানার জন্য আর একটু সময় অপেক্ষা করতে হবে। এই 3টি বটগাছ থাকার জন্য এই গ্রামের কোনো ক্ষতি আজ পর্যন্ত হয়নি। 1971 মুক্তিযুদ্ধ কেবল শুরু হয়েছে। আমরা জানি প্রতিটি গ্রাম বা শহর জেলায় তখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশ স্বাধীন করার জন্য ছিল অগাধ চেতনা। ঠিক তেমনই ছিল রাজাকারদের তাণ্ডব। আমাদের গ্রাম অনেক ভেতরে হওয়ায় রাজাকারদের নজর তখনও আমাদের গ্রামে পড়েনি। কিন্তু শকুনের চোখ ফাঁকি দেয়া কি আসলেই সম্ভব? শকুনরূপী রাজাকারদের দল পাকিস্তানি সেনাদেরকে আমাদের গ্রামের খবর দিয়ে দেয়। তারা আমাদের গ্রাম আক্রমণ করতেও আসে। কিন্তু কোনো এক অজানা শক্তি যেন আমাদের গ্রামকে ক্রমাগত রক্ষা করে যাচ্ছিল। যখনই হামাদার বাহিনী গ্রামের বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করত, ঠিক তখনই তারা দেখতে পেত কোথা থেকে যেন অগণিত বাঘের দল ছুটে এসে তাদের উদ্দেশ্যে মাছ খাই গলায় হুঙ্কার দিতে দিতে এগিয়ে আসছে। গ্রামের সীমানা থেকে বের হবার সাথে সাথেই বাঘগুলো কেমন যেন অন্ধকারে মিলিয়ে যেত। এবার ফিরি জেলেদের ঘটনায়। জেলেরা সেই অজানা জায়গায় অবয়বের সাথে দেখা করে আসার পর থেকেই গ্রামে কিছু সমস্যা শুরু হয়। গ্রামের বেশ কিছু মানুষ অজ্ঞাত রোগে মারা যেতে শুরু করে। প্রত্যেকের মৃত্যুর ধরন ছিল একেবারে একই। প্রথমে কাশির সাথে রক্ত, পরে রক্ত বমি, আর পরে যন্ত্রণাদায়ক মৃত্যু। কিন্তু এসবের কারণ কেউ জানে না। এদিকে পূর্ণিমা আসতেও বেশি দেরি নেই। এর মাঝেই গ্রামের প্রায় 20 জনের মতো মানুষ মারা যায়, আর অনেকেই বেশ অসুস্থ হয়ে পড়ে। গ্রামের মোড়ল তখন গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। ইমাম সাহেব বলেন তিনি বটগাছের সেই জিনদের সাথে কথা বলবেন। মূলত গ্রামের ইমাম, মোড়ল এবং তার হাতে গোনা 2-3 জন সহ 4-5 জন জানত সেই বটগাছের ঘটনা। ইমাম সাহেব জানান তিনি কিছুদিন পরপরই নিজে জিন পাঠিয়ে খোঁজ খবর করেন। এর মধ্যে চলে আসে পূর্ণিমার রাত। জেলেরা নিজেদের মতো প্রস্তুতি নিতে থাকে সেই 3টি বটগাছ কাটার জন্য। তারা কোদাল কুড়াল জোগাড় করতে থাকে। রাত প্রায় 11টা। এমন সময় 7 জন বাসা থেকে বের হয়ে পৌঁছে যায় সেই আম গাছের কাছে। সেখানে গিয়ে তারা দেখে অন্ধকারাচ্ছন্ন আম গাছের ছায়ায় বসে আছে সেই অবয়ব। আর তাদের উদ্দেশ্য করে বলছে, তোমাদের হাতে থাকা এই সাধারণ কুড়ালগুলো কোনো কাজে আসবে না, এগুলো ফেলে দাও। এই কথা শুনে জেলেরা বলে, কুড়াল ফেলে দিলে গাছ কাটব কি দিয়ে? তখন সেই অবয়ব তাদের কুড়াল ফেলে দিয়ে নিজেদের হাতের দিকে তাকাতে বলে।
তারা হাতের কুড়াল ফেলে দিয়ে নিজেদের হাতের দিকে তাকিয়ে দেখে তারা সম্পূর্ণ স্বর্ণ তৈরি একটা কুড়াল হাতে ধরে আছে। তাদের মধ্যে 2 জনকে একটি গাছ কাটার নির্দেশ দেয়া হয়। বাকি 5 জনের মধ্যে থেকে 3 জনকে এবং 2 জনকে 2টি গ্রুপে ভাগ করে 2টি গাছ কাটার নির্দেশ দেয়া হয়। তারা গ্রুপ অনুযায়ী গাছ কাটার জন্য তাদের গোড়ায় সেই কুড়াল দিয়ে আঘাত করতে শুরু করে। আর সাথে সাথে যেন কাল বৈশাখীর ঝড় শুরু হয়। সেই ঝড় যেন মানুষকে উড়িয়ে নিয়ে যাবার ক্ষমতা রাখে। অনেক বড় ভুল করছেন আপনারা, এখান থেকে চলে যান। এই গাছ কাটলে আপনাদের গ্রাম উজাড় হয়ে যাবে। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যান, নয়তো আমাদের ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হব। এসব শুনেও জেলেরা কোনো কর্ণপাত করেনি। তারা গাছ কাটা থেকে নিজেদেরকে বিরত রাখতে ছিল নারাজ। এরপর কি হয়েছিল তা গ্রামবাসীদের অজানা। 7 জন জেলে এক রাতের ব্যবধানে উধাও হয়ে যায়। তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজার জন্য তাদের স্ত্রী সন্তান রাস্তায় নামে। তারা গ্রামের এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ এক সময় তাদের দেখা পাওয়া যায়, কিন্তু তাদের আচরণ ছিল অস্বাভাবিক। তারা গ্রামের ভেতর প্রবেশ না করে তাদের স্ত্রী সন্তানকে গ্রামের বাইরে এসে তাদের সাথে কথা বলার জন্য অনুরোধ করেছিল। জেলের স্ত্রীদের মধ্যে একজন ছিল কুরআনের হাফেজা। তিনি ব্যাপারটিকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিলেন না। তাই তিনি উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। সাথে সাথে গ্রামের সীমানার বাইরে থাকা 7 জন জেলে আকাশ বাতাস কাঁপিয়ে কানে হাত দিয়ে আর্ত চিৎকার করতে থাকে। আয়াতুল কুরসি পড়া শেষ হলে তারা দেখেন সেই 7 জনের চেহারা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তারা কোনো মানুষ নয়। তারা দেখতে মানুষের মতো হলেও মুখগুলো ছিল মাছের মতো, এবং তারা সেখান থেকে চলে যায়। এইসব ঘটনা জেলেদের স্ত্রী গ্রামের ইমাম সাহেবকে জানালে ইমাম সাহেব বলেন আজ রাতেই জিন পাঠিয়ে খোঁজ নেবেন তিনি। ইমাম সাহেবের কথা মতো রাতের বেলাতেই তড়িঘড়ি করে তিনি জিন পাঠান। সেদিন রাতে ইমামের পাঠানো জিনগুলো আর ফেরেনি। পরদিন মাগরিবের পর তারা ফিরে আসে এবং জানায় সেই 7 জন জেলেকে বটগাছে থাকা 3 জন জিন বন্দি করে রেখেছে, কারণ তারা এই গাছ কেটে গ্রামের অনিষ্ট ডেকে আনতে পারত। আর তারা তাদের কাজে ব্যর্থ হওয়ায় তাদেরকে যে বটগাছ কাটার নির্দেশ দিয়েছে সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে জেলেদের স্ত্রী সন্তানকে মারার জন্য জিন পাঠায়, কিন্তু সেখানেও তারা সফল হতে পারেনি। আসলে যে এই গাছ কাটার নির্দেশ দিয়েছিল সে ছিল খুবই শক্তিশালী একজন জিন, যে তার প্রতিজ্ঞা রক্ষার জন্যই এই গাছ 3টি কাটতে বলেছিল। আর সেই 3 রক্ষাকারী জিন থাকায় সরাসরি তারা গ্রামে প্রবেশ করতে পারছিল না জন্য জেলেদের মাধ্যমে গ্রামে প্রবেশ করে। এই জন্যই জেলেদের মাছ ধরার জন্য বলা হয়েছিল, যেন সেই অনিষ্টকারী জিন তার দলবলকে গ্রামে প্রবেশ করাতে পারে। গ্রামে যারা রক্তবমি করে মারা গিয়েছে তারা প্রত্যেকেই ছিল জেলেদের সাথে আসা সেসব জিনের শিকার। মূলত ইমাম সাহেবের মাধ্যমেই এই 3 জিনের এখানে আসা এবং জেলেদের বন্দী হবার ঘটনাগুলো জানা সম্ভব হয়েছিল। কিন্তু কিছু ঘটনা আছে এখনো খুলে বলার। এই ঘটনা খুলে বললেই অনিষ্টকারী জিনদের পরিচয় জানা সম্ভব হবে। তান্ত্রিক সেই জিনের পরিবারকে বন্দী করতে না পারায় বেশ ক্ষুব্ধ হন, আর সেই ক্ষোভের বশবর্তী হয়ে গ্রামের বাইরে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু বাবা জিন 3 সন্তানকে গ্রামে রেখেই চলে যায়। তান্ত্রিক তার পালিত কিছু শয়তান জিনের মাধ্যমে এই খবর জানতে পারে এবং অত্যন্ত শক্তিশালী এক জিনকে নিজের মন্ত্র দ্বারা আমন্ত্রণ করে। তান্ত্রিকের উদ্দেশ্য ছিল সেই জিনকে বন্দী করা, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছিল। সে গ্রামের এদিক সেদিক ঘুরে নানা প্রকার কালো জাদু করতে থাকে। গ্রামের মানুষ জেনে যায়। গ্রামের মানুষ জানাজানি হবার পর গ্রামের মোড়ল তাকে গ্রাম থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু সে ছিল নারাজ। এক পর্যায়ে গ্রামের লোকেরা তাকে বেশ মারধর করে গ্রাম থেকে বিতাড়িত করে দেয়। গ্রাম থেকে চলে যাবার সময় সে সবাইকে বলে যায় এই গ্রামের সবাইকে সে দেখে নেবে। গ্রাম ছেড়ে চলে গিয়ে গ্রামের কাছাকাছি এক জায়গায় সে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকা শুরু করে এবং সেখানেই তন্ত্র সাধনা করতে শুরু করে এবং সে কালো জাদু করতে শুরু করে। এবং সেই কালো জাদু সে কোনো মানুষের উপরে করেনি, করেছিল পুরো গ্রামের উপর। গ্রামের প্রতিটি মানুষের বিনাশের জন্য সেই কালো জাদু করে। কালো জাদু করার সময় জিন তাকে বলে সে তান্ত্রিকের কথা মতোই কাজ করবে, কিন্তু বিনিময়ে সে কিছু চায়। তান্ত্রিক তার কাছে কি চায় তা জানতে চাইলে সে বলে সঠিক সময়ে সে নিজেই চাওয়ার ব্যাপারে জানাবে। তান্ত্রিকের কালো জাদুর কাজ সম্পন্ন হলে
জিন তার দাবির কথা জানায়। সে বলে সে তান্ত্রিকের স্ত্রীর গর্ভে থাকা সন্তানের জীবন চায়। তান্ত্রিক এতে কোনোভাবেই রাজি হয় না। তান্ত্রিক রাজি না হওয়ায় জিন তাকে বারবার স্মরণ করিয়ে দেয়, যদি সে তার দাবি পূরণ না করে তাহলে এই কালো জাদু ব্যর্থ হবে। অন্যদিকে এই গ্রামের মানুষের উপর তান্ত্রিকের এতটাই ক্ষোভ ছিল যে সে নিজের সন্তানের জীবন উৎসর্গ করতে পিছুপা হয়নি। এক পর্যায়ে তান্ত্রিক রাজি হয়। কালো জাদু সম্পন্ন হবার পরদিন সকালে তান্ত্রিক ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। কেউ তান্ত্রিকের স্ত্রীর পেট চিরে পেটের ভিতরে থাকা বাচ্চা বের করে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে তান্ত্রিক পাগল হয়ে যায়। সে ভেবেছিল তার এক সন্তান দুনিয়ায় আলো না দেখলেও ক্ষতি নেই, কেননা পরবর্তী সন্তান দুনিয়ার আলো ঠিকই দেখতে পাবে। কিন্তু সে জানত না তার এই কাজের জন্য তার স্ত্রীকেও জীবন দিতে হবে। সেদিন সকালেই সে তার করা কালো জাদু বন্ধ করার জন্য আসনে বসে, কিন্তু কাজ শেষ হবার আগেই সেই জিন উপস্থিত হয়। সে জিনকে তার স্ত্রীর হত্যার কারণ জিজ্ঞেস করলে জিন বলে, আমি কখনোই বলিনি আমার দাবি পূরণ করার জন্য অন্য কারো ক্ষতি হবে না। আপনি আমাকে আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে কিনা জিজ্ঞেসও করেননি, তাই নিয়ম অনুযায়ী আমি কোনো ভুল করিনি। কিন্তু আপনি অনেক বড় ভুল করতে যাচ্ছেন। আপনার স্ত্রী বা সন্তানের মতো পরিণতি আপনারও হোক, সেটাই কি আপনি চাচ্ছেন? ঠিক আছে, তাই হবে। জিন তার কথা শেষ করতে না করতেই ঝাঁপিয়ে পড়ে তান্ত্রিকের ওপর, ক্ষতবিক্ষত করে দেয় তান্ত্রিকের শরীরটাকে। কোনো রকমে পালিয়ে নিজের প্রাণ হাতে নিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করে সে। গ্রামের ভেতরে থাকা 3 রক্ষাকারী জিনের জন্য সেই অনিষ্টকারী জিন গ্রামে প্রবেশ করতে পারছিল না। গ্রামে প্রবেশ করে তান্ত্রিক গ্রামের মানুষদেরকে ডেকে সবকিছু জানায়, সবাইকে সাবধান করে দেয়। সে গ্রামের বাইরে চলে যায়। সেদিন সন্ধ্যায় তান্ত্রিকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় গ্রামের বাইরে এক ডোবায়। জিন যা চেয়েছিল তা সে পেয়েছে, তাই তাকেও তার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। এই জন্যই জিন সেই গ্রামের ক্ষতি করার উদ্দেশ্যেই জেলেদের ব্যবহার করে, কিন্তু এবারেও সফলতা পায় না। সফলতা না পেলেও গ্রামের ভিতরে তার কিছু সাগরিদ থাকতে সক্ষম হয়। ইতিমধ্যে সেটা বলা হয়েছে। জেলেদের বন্দিদশার কথা জেনে ইমাম সাহেব তাদেরকে ছেড়ে দেবার জন্য অনুরোধ করেন, কিন্তু তাদেরকে ছাড়া হয়নি। অন্যদিকে গ্রামে সেই অনিষ্টকারী জিনের দলবল ব্যাপক তাণ্ডব চালাতে থাকে। এর থেকে পরিত্রাণের উপায় জানতে চাওয়া হয় সেই 3 জন জিনের কাছে। তারা বলেন, এই গ্রামে যতগুলো পরিবার আছে এবং পরিবারের যতজন সদস্য আছে তাদের সবাইকে নিজের পরিবারের সদস্য সংখ্যার সমান মোরগ দান করতে হবে। এই দান করা মোরগ জবাই করা যাবে না, তাদেরকে নদীর ধারে দিয়ে আসতে হবে। বাকি কাজ পরে জানানো হবে। জিনের কথা মতো প্রত্যেকটি পরিবার থেকে মোরগ সংগ্রহ করা হয় এবং এক পূর্ণিমার রাতে মোরগগুলো নিয়ে আসা হয় নদীর ধারে। শুধুমাত্র ইমাম সাহেবকে থাকতে বলা হয়। বাকিরা চলে গেলে ইমাম সাহেবকে একটি তরবারি দেয়া হয় আর পেছন ফিরে মোরগগুলোকে দেখতে বলা হয়। পেছন ফিরে ইমাম সাহেব অবাক হয়ে যান, এখানে মোরগ কোথায়? সবই তো জলজ্যান্ত মানুষ। গ্রামের সব মানুষ যেন সেখানে জড়ো হয়েছে। ইমাম সাহেবকে দেখে তারা ভয় পেতে শুরু করে। ইমাম সাহেবকে ভয় পেতে নিষেধ করা হয় এবং এলোপাথারিভাবে তরোয়ার চালিয়ে হত্যা করতে বলা হয়। ইমাম সাহেব জিনদের কথা মতো কাজ চালাতে শুরু করেন। সেদিন রাতেই নদীর পাড় থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছিল গ্রামবাসীদের কানে। সারা রাত আত্মচিৎকার শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। ইমাম সাহেবের কাজ শেষ হলে তিনি দেখেন সেখানে কোনো মানুষ নেই। মানুষের জায়গায় মোরগগুলো জবাইরত অবস্থায় পড়ে আছে। সেদিনের কাজ শেষ হলে ইমাম সাহেব ফিরে আসেন। গ্রামের উপর থেকে বিপদ কেটে যায়। এরপর কেটে যায় 2টি বছর। সেই 7 জন জেলেকে মুক্ত করা হয়। তাদের মধ্যে প্রায় সবাই পাগলের মতো হয়ে গিয়েছিল। গ্রামে ফিরে এসে গ্রামের পরিবর্তন দেখে তারা অবাক হয়ে যায়। তারা জানায় তারা নাকি গতকালই গাছ কাটতে গিয়েছিল, কিন্তু একদিনের ব্যবধানে এমন পরিবর্তন কিভাবে হলো তা তারা কিছুতেই বুঝতে পারছে না। নিজেদের স্ত্রী সন্তানের খোঁজ নিয়ে তারা নিজ নিজ বাড়িতে যায়, কিন্তু কারও দেখা পায় না। তারা এক পর্যায়ে বদ্ধ পাগল হয়ে যায় আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করে, এবং তারা গ্রামের কোনো মানুষের সাথে দেখা হলেই বলতো যে কেউ নাকি বাঁচবে না, সবাই মরবে। তাদের কথা শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। ইমাম সাহেবকে জানানো হলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যেদিন রাতে নদীর ধারে মোরগ জবাই করা হয়েছিল সেদিন রাতেই গ্রামের এক পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হয়, যা ছিল সকলেরই অজানা।
সেই পুত্র সন্তানের জন্মের জন্যই সেদিন করা কাজগুলো প্রায় ব্যর্থ হয়েছিল। পরবর্তী সেই গ্রামে কি হয়েছিল এবং এসব থেকে তারা পরিত্রাণ পেয়েছিল কিনা তা এখনও জানতে পারেনি কেউ। ঘটনাটি বর্তমানে অমীমাংসিত অবস্থাতেই রয়ে গেল। তবে গ্রামের বয়স্ক মানুষদের মুখে আজও শোনা যায় পূর্ণিমার রাতে সেই নদীর ধারে গেলে দূর থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। কেউ কেউ দাবি করে গভীর রাতে 3টি বটগাছের নিচে এখনও ছায়ামূর্তিদের চলাফেরা করতে দেখা যায়। আবার অনেকে বলে নদীর পানিতে মাঝে মধ্যে হঠাৎ গোলাকারভাবে চাঁদের আলো জ্বলে ওঠে, ঠিক যেমনটা বহু বছর আগে দেখা যেত। সবাইকে জানিয়ে দিই, এই চ্যানেলটিতে এখন নিয়মিত নতুন নতুন স্টোরি আপনারা শুনতে পারবেন, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আরেকটা কথা, আপনারা যদি নিজেদের ঘটনা চান আমি পড়ে শোনাই, তাহলে অবশ্যই আপনারা আমাকে ইমেল করতে পারেন। ইমেইলে আপনার নাম, ঠিকানা সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। এই ভিডিও ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। ইমেলটি হল sakindocumentary@gmail.com। দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়।